আমি বলি মোদি চোর, ভোট চোর। দিদির তখন রাগ হয়। মাঝখানে লড়াই আমাদের মোদির সঙ্গে, এবারে যে উনি যদি মাঝখানে ঢুকে গুলোগুলি করেন তাহলে কিন্তু ওনারও সেই পরিণতি হবে। শত গ্রেপ্তারি আমাদের কাছে কোনো কোনো ব্যাপার নয়, এটা বরং আন্দোলনের উপহার হিসাবে মনে করি আমরা। যে যে সমাজ পরিবর্তন, যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা এসেছি, এটা উপহার আমাদের কাছে। ওদের সঙ্গে সংসার করবেন, বিজেপির নেতাগুলো আপনার কাছে আসে আর আপনার কাছ থেকে বিজেপিতে যায়। তৃণমূলের সুপ্রিমো আরএসএস হয়েছে আর বিজেপিও সুপ্রিমো আরএসএস। ফলে বিজেপিকে বললো সেই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যায়। আপনাদের একটা যৌথ পরিবার চলছে, আপনি তাহলে বিজেপির নেতাগুলোকে কেন নেন? আপনি শাড়ি পাঞ্জাবি পাঠায়, সে মাঝখানে ঢুকে আমাদেরকে চমকাচ্ছে যে ওয়াকাপ নিয়ে এখানে কথা হবে না, ওয়াকাপ নিয়ে যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হয় না। উনি মাঝখানে ঢুকে পড়ছেন, মাঝখানে লড়াই আমাদের মোদির সঙ্গে, এবারে যে উনি যদি মাঝখানে ঢুকে গুলোগুলি করেন তাহলে কিন্তু ওনারও সেই পরিণতি হবে যা মোদির বিরুদ্ধে হচ্ছে। লড়াইটা ওনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, উনি তো নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছেন মোদিকে বাঁচানোর জন্য। এতে আমাদের তো কোনো দোষ নেই। এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা ওয়াকাপ নিয়ে গুলোগুলি করবে তারা আমার শত্রু হবে, আমি তাদের সবচেয়ে বড় শত্রু হবো, তাহলে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে শত্রুতা করছেন। মুখ্যমন্ত্রী বলেছে আমি তাহলে তোমাদের সব থেকে বড় শত্রু হব, তাহলে মুখ্যমন্ত্রী আমার শত্রু হলো, বয়ে গেল। মুখ্যমন্ত্রীর শত্রু হলো মিত্র হলো কিছু যায় না। আমার ওয়াকাফ সম্পত্তির সামনে যে বাধা হবে তার বিরুদ্ধেই লড়াই হবে। উনি শত্রু বলেছিলেন যে গুলোগুলি করলে শত্রুতা হবে, তো গুলোগুলি করছি, গুলোগুলি করব। আর ওনাকে বলছি যে আপনি বেশি গুলোগুলি করবেন না, আপনি আমাদেরই ভোটে ক্ষমতায় 3 বার মুখ্যমন্ত্রী এসছেন, আপনি আমাদের চোখ রাঙাচ্ছেন, চমকাচ্ছেন, তবে আমরা এবারে আপনাকে রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা, আমরা কি 77টা সিটে জিতিয়েছিলাম? আমরা কি 18টা এমপি বার করেছিলাম? এই যে 12টা এমপি, তাহলে ইন্ডিয়া জোটের সঙ্গে উনি সমঝোতা কেন করলেন না? বললেন আমি ইন্ডিয়া জোটে আছি, কাউকে একটা সিট দেবো না। মাঝখান থেকে 12খানা সিট বেরিয়ে গেলো, নাহলে 3টেও হতো না। তাহলে আমরা আমাদের এলাকা থেকে কি বিজেপি যেতে? আমরা বিজেপির সবথেকে বড় শত্রু। তাহলে আমরা বলছি তো, বারবার বলছি, আমরা তো একটা ইলেকশন লড়ি না, যেই সিটে লড়বো আমরা সব থেকে আগে ভাবি যেখানে বিজেপি বেরোবে না, তো বিজেপি সুবিধা হবে না। তো তাহলে মুখ্যমন্ত্রী বলুন উনি যতগুলো সিটে লড়বেন গ্যারেন্টি দেন যে বিজেপি একটাও তো জিতবে না, তাহলে বুঝবো উনি বিজেপির বিরোধী। তাহলে বিজেপির সঙ্গে এত ওনার দোস্তি কেন? মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে, মোহন ভাগবতের সঙ্গে এত গোপন মিটিং ওনার কেন হয়? আর এইটা কেউ পাগলও বিশ্বাস করবে না যে আমরা বিজেপিকে সাহায্য করব। কোনো মুসলমান, অশিক্ষিত মুসলমান, গরিব মুসলমান, অবুঝ মুসলমান, পাগল মুসলমানও বিজেপিকে ভোট দেয় না, বিজেপির সমর্থক হতে পারে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চরিত্র নিয়ে, ইমান নিয়ে প্রশ্ন তুলছে, আমরা বিজেপি দালাল, এর থেকে নোংরা কথা কী করে হতে পারে? বিজেপির সঙ্গে সরকার কে করেছিল? বিজেপি 3 বার কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হয়েছিল? আমরা হয়েছিলাম। উনি খাবেন, উনি ঘুরবেন, উনি ওদের সঙ্গে সংসার করবেন। বিজেপির নেতাগুলো আপনার কাছে আসে আর আপনার কাছ থেকে বিজেপিতে যায়। আপনাদের একটা যৌথ পরিবার চলছে, আপনি তাহলে বিজেপি নেতাগুলোকে কেন নেন? আপনি অর্জুন সিংকে, আপনার বাবুল সুপ্রিয়কে আর কাকুলি ঘোষ যারা গিয়েছিল যেখানে, সব আবার কেন নিয়ে নিলেন? আমরা তো বিজেপির ছায়া পর্যন্ত মানাই না, আমরা বিজেপির দালাল হয়ে গেলাম। তাহলে এই কথাটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু চেনার দরকার আছে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, এবং ওনার দয়ায় আজকে বিজেপি এত শক্তিশালী হয়েছে। উনি বিজেপিকে এই পশ্চিমবাংলায় নিয়ে এসেছেন। ওনার সময় বিজেপির শাখা সংগঠন বাড়েনি, আরএসএস এর শাখা সংগঠন বেড়েছে, আরএসএস এর স্কুল বেড়েছে, তাতে তার পূর্ণ সহযোগিতা। আরএসএস এর অস্ত্র ট্রেনিং হয়েছে, আরএসএস এর মার্ডার বেড়েছে, কিন্তু উনি চুপ করে থাকেন। তাহলে বলুন আপনারা বিজেপির 1 নম্বর দালালকে? আমাদের উপরে এই কথা কেউ বলতে পারবে? দেখুন, আজকে আমরা খুব সফলভাবে, সুষ্ঠুভাবে ধর্ণামঞ্চ করেছি। ওয়াকাফের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের ধর্ণামঞ্চ এসআইআরের নামে যে নাগরিক হয়রানি, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সেটা বাস্তব করে দেখিয়েছি। এবং আমরা এ বিষয়ে দৃঢ় যে এক্ষেত্রে এই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কে রেগে গেল, কে চটে গেল, কে শত্রু ভাবলো, কে মিত্র ভাবলো, এটা আমরা কোনো পরোয়া করিনি। আমরা আমাদের এদেশ থেকে যেভাবে ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে আমরা বুক পেতে দিয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা বুক পেতে দিয়েছিল, কোনো রকমের কোনো কিছু পরোয়া না করেই, তারা বন্দুককে, গুলিকে, গ্রেপ্তারিকে, কোনো কিছুকেই তারা পরোয়া করেনি। আমরাও সেই দেশ বাঁচানোর লড়াইয়ে, সংবিধান বাঁচানোর লড়াইয়ে আবার ইতিহাসের পুনরুত্থান ঘটছে, পুনরাবৃত্তি ঘটছে। আমরা এই বাংলা থেকে এবং এই দেশ থেকে যারাই ওয়াকাফ আইন নিয়ে এসেছে তাদেরকে আমরা উৎখাত করেই ছাড়বো। আমরা এই ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহার করিয়েই ছাড়বো। এতে যদি মুখ্যমন্ত্রী নাক গলাতে চায়, তিনি যদি সামনে চলে আসতে চায়, তাতে আমরা কোনো পরোয়া করি না। তার শত্রুতা, তিনি যদি শত্রু হিসাবে আমাদের সামনে আসে, আমরা সেই শত্রুতাকে বুক পেতে বন্ধুত্ব হিসাবে আমরা মেনে নিতে চাই, কোনো অসুবিধা নাই আমাদের। জেল গেলেন, আপনাদেরকে আটকে রাখা হলো 24 ঘন্টা বেল ওপেন, তারপরে লড়াই করছেন, ভয় পাচ্ছেন? আমরা লড়াইকে ভয় করি না। যেদিনেই আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি সমাজকে পরিবর্তনের জন্য, সেদিন থেকেই আমরা বুকে এই সাহস নিয়েই আমরা ময়দানে এসেছি যে এরকম শত গ্রেপ্তারি আমাদের কাছে কোনো ব্যাপার নয়, এটা বরং
আন্দোলনের উপহার হিসাবে মনে করি আমরা। যে সমাজ পরিবর্তন, যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা এসেছি, এটা উপহার আমাদের কাছে, এবং এর জন্য যদি আমাদের রক্ত যায় তাহলে সেই রক্ত আন্দোলনকে আরও উর্বর করবে, এটা মনে করি আমরা। ফলে এক্ষেত্রে কোনো কিছু গ্রেপ্তারি বা কোনো কিছুকে আমরা পরোয়া করছি না, কোনো কিছু মনে করছি না, বরং আমরা আনন্দিত, এবং সেই আনন্দের সঙ্গেই আজকে আমরা আবার এসেছি। আগামী 2 দিন আসবো, এবং এটা আমাদের শেষ হবে না। এরপরে গোটা বাংলা জুড়ে আরও বহু কর্মসূচি আসছে, যেটা আমরা ধর্ণামঞ্চের শেষ দিনে আপনাদের সামনে ঘোষণা করছি। মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছেন না আপনারা? জেদ করে এটা বলাটা ভুল হচ্ছে। আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি। কেন জেদ করবো? আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দানি ওই ললিপপটাই আমার চাই? আমাদের সাংবিধানিক অধিকার আছে। আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো। এটা আমার ডেমোক্রেটিক রাইট। সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি। এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন, প্রধানমন্ত্রী কী বলবেন, এটা ম্যাটার করে না। ভয় পাওয়ার কি আছে? আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি, আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি। জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি, তাহলে জনগণ তো ভিভিআইপি। আর আমাদের যে আজকে আমাদের যে ধর্ণামঞ্চ, সে জনগণের জন্য ধর্ণামঞ্চ। তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্ণামঞ্চ, সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধর্ণামঞ্চ আমাদের। সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না। উনি রাজা, আমরা প্রজা নয় তো, আমরা সবাই রাজা এই রাজার দেশে। Incoming voice call from West Side Alaska. জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি 5 বছর এটা চালাও। তুমি 5 বছর চালাতে ব্যর্থ হলে আবার আমরা এই রাজারা মিলে, ভোটাররা মিলে অন্যজনকে আবার দায়িত্ব দিল। তোমাদের সল বলছি আপনাদেরকে 24 ঘন্টা আটকে রাখলো, জেল দিল, কেস দিল, তারপরে ভয় পাচ্ছেন আপনারা? শুনে না, আমরা যখন সমাজ পরিবর্তনের জন্য এসেছি, মানুষের কথা বলতে এসেছি, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হতে তাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি। প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে। সুতরাং মারেছে, ঘুষি মেরেছে। আগে ছিল ভেবেছিলাম চেস্টে লেগেছে, কিন্তু এখন দেখছি লিভারে আমাকে ইফেক্ট করছে। আমি কালকেই আমাদের সকালে 10:30টায় আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এর জন্য। তো সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসছে না। আমি একটা কথা বলবো আপনাদেরকে, এই ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না। আমাদের হাতে সংবিধান আছে, ওদের হাতে বোমগুলি, পিস্তল আছে, কিছু সমাজবিরোধী আছে, কিন্তু আমাদের হাতে সংবিধান আছে। কারণ দেখুন, আপনাকে একটা কথা বলি, এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের, একদিকে মীর নিসার আলী, একদিকে তিতুমির, যেমন ছিল বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, মাতুমিনী হাজিরা থেকে শুরু করে, ফুরফুরাবির আওয়াক্কার থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রামে, আপনার দেওয়ান সিলসিলার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন, বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি। তারা বন্দুক সামনে ছিল। আর এখন যেমন এত ইন্টারনেট, এত আমার উপর অত্যাচার হচ্ছে, এত মানুষ বলছে কেন নওশাদকে ঘুষি মারলো, কেন এত বয়স্ক লোকটা WPR মির্জা নুরুল হাসান সাহেবকে, কেন সারওয়ার সাহেবদেরকে, কেন ইমতিয়াজ সাহেবদেরকে, কেন বিশ্বজিৎ সাহেবকে আটকে রাখলো, এর জন্য আওয়াজ তুলতে পারছে। তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না। তখন আমাদের পূর্বপুরুষরা লড়াই করে ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে। সংবিধান আমাদের কাছে একটা পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল ওয়েপেন। সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন। আমি আবারও বলছি, উনি রাজা, আমরা প্রজা নয়। উনি আমাদের ডাইরেকশন দেবে, আমরা সেরকমভাবে চলবো। আমাদের ডাইরেকশন দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান। সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো। সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো। আজকে কলকাতায় করেছি, কালকে মেদিনীপুরে করবো, মালদাতে করবো, মুর্শিদাবাদে করবো। কোনদিন আপনারা দেখবেন আমরা দিল্লিতে আন্দোলন করছি, তো কি হয়েছে? অনেকে অভিযোগ করছেন যে আপনারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, SIR নিয়ে আন্দোলন করছেন, মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে না বলে আপনারা শুধু তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন। আমি মনে হয় 5 মিনিট বক্তব্য দিচ্ছি। আমার 5 মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন। আমাদের মির্জা নুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন, 12 থেকে 15 মিনিট দিয়েছেন। ওনার বক্তব্য শুনবেন, একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি দেখি, আমি শুনছিলাম ওনার বক্তব্যটা, নিরপেক্ষতা বজায় রেখে বিজেপিকেও চাবুক মেরেছে, তৃণমূলকেও চাবুক মেরেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যেই বিজেপি সেই তৃণমূল। তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে। কী করতে পারি বলুন তো? আমি বলি মোদি চোর, ভোট চোর, দিদির তখন রাগ হয়। আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে, দিদির তখন রাগ হয়ে যাচ্ছে। আমি বলি আমরা বলি যে মোদির এই SIR নামে মানুষকে আতঙ্কিত করছে, বন্ধ করতে হবে, দিদি ভাবে আমাকে বলছে। আমরা বলছি এই সংবিধান বিরোধী, সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে যে ওয়াকফ সংশোধনী বিল 2000 আইন যে 2025 হয়েছে, এটাকে প্রত্যাহার করতে হবে, দিদি ভাবে, দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি। কী করতে পারি? মানে ব্যাপারটা কী, মুখ আর মুখস্থ। এরা RSS হয়ে বসে আছে। তৃণমূলের সুপ্রিমো RSS হয়েছে, আর বিজেপিও সুপ্রিমো RSS। ফলে বিজেপিকে বললেও সেই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যাচ্ছে। আপনি বলছেন সংবিধান আছে আমাদের হাতে, কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকাচ্ছে, কি বলবেন? দাদা না, ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে। সাংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই। অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি। বলছি, ওয়াকফ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো, জেলে যেতে হলো, ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো, আপনাদেরকে জেলে আটকে রাখা হলো, তারপরে ফের আবার ওয়াকফ আন্দোলন করছেন। কেন করবো না? কালকে আসবো আমাদের স্টেজে,
আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে, দিদির বিরুদ্ধে কথা বলবে। দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট 2006-কে তারা অ্যামেন্ডমেন্টের নামে 2023-24-এ একটা আইন করেছে, আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। তাদের পাশে আমরা আছি, আমাদের পাশে তারা থাকবে। হয় পাবো কেন? আমি আবারও বলছি, আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না, এত সোশ্যাল মিডিয়া রমনামা ছিল না, কিছুই ছিল না। আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো। আর আজকে আমি বেরোতে গেলে তারাকে ফোন করছি, সরোজ সাহেব আপনি কত দূরে আছেন, আমি একটাই পৌঁছাচ্ছি। এই যোগাযোগটা তো আছে অন্তত, তাহলে আবার ভয় পাবো কেন? আমাদের গায়ে কাদের খুন বলছে? বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, ফুরপুরা বীর আবু বকর, আপনার হোসেন আহমদ মাদানি, আমাদের গায়ে রক্ত কাদের বলছে? নেতাজি, গান্ধীজি, যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বলছে। তো আমরা ভয় পাবো? আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি, এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে। এবার আবার সাদার পরিবর্তে অন্যটা বললে আবার বন্য বিদ্বেষের মামলা আমার গায়ে দিয়ে দেবে। মেহমুদ মাদানিকে বলছে যে বাংলাদেশে উত্তর দিয়ে দিয়েছে, যে বলছিল, যে বলেছিল তার দাদু খোঁজ নিন, তার দাদু ওই সময় ব্রিটিশের পা চেটেছিল, ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছিল, হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করবো না, আমাকে ক্ষমা নজরে দেখুন, আর আমাকে কিছু মাইনে দেন, আমি আপনার আন্ডারে কাজ করবো, এরা করেছিল। আর আমার দাদু মেহমুদ মাদানি দাদুরা কি করেছিল বলুন তো? ফতোয়া লিখেছিল, ব্রিটিশদের আন্ডারে যারা চাকরি করবে তারা হারাম চাকরি করবে, এটা মাথায় রাখুন। হ্যাঁ, শামসারগঞ্জে দাঙ্গার পর শামসারগঞ্জে কোনো পলিটিক্স পার্টি বা সংগঠনকে আন্দোলন মিটিং মিছিল করতে দেয় না প্রশাসন, কি বলবে? শামসেরগঞ্জে আমি গিয়েছিলাম তো, আমি করেছি তো ওই সমস্যা করে। আমরা করেছি শামসেরগঞ্জে প্রোগ্রাম, শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে থেকে ওই দাঙ্গা করে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়ানোর জন্য শাসক যে কতটা সক্রিয়, প্রশাসন ব্যর্থ, শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওখানে বলে এসেছি।